সুপ্রিয় দর্শক, আমি তাজওয়ার মাহমিদ স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। লন্ডন বৈঠকের পর কিছুটা বিতর্ক থাকলেও নির্বাচনী আবহ তৈরি হয়েছে রাজনীতির মাঠে। নির্বাচন কমিশন প্রস্তুত নির্বাচনী খেলায় রেফারি হতে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। এদিকে কয়েকটি দল বলছে লন্ডন বৈঠকে ভোটের সময় আটকে আছে, যদি কিন্তু ব্র্যাকেটে অনিশ্চয়তা রয়ে গেছে। এনসিপি আবার এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনেই রাজি নয়। সঙ্গে চলছে রাজনৈতিক বিতর্ক লন্ডন বৈঠক নিয়ে। সাম্প্রতিক রাজনীতির বিষয় নিয়ে আজকে আমাদের সম্পাদকীয় ইসির সামনে চ্যালেঞ্জ। আর এসব নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন মনিরা শারমিন, যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি, এবং শহীদুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী কৃষক দল। দর্শক, আপনারা এই আলোচনায় অংশ নিতে পারেন, এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নাম্বার, এছাড়া ফেসবুকের মাধ্যমে আমাদের মন্তব্য পাঠাতে পারেন আপনারা। আলোচনার শুরুতে জানিয়ে দেবে এখনকার প্রধান শিরোনামগুলো। সরকারের সঙ্গে আলোচনা করেই ঠিক হবে ভোটের দিনক্ষণ। 2 মাস আগে দেয়া হবে তফসিল, জানালেন সিইসি। নির্বাচন যখনই হোক ইসিকে সহায়তা করতে প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। যুক্তরাজ্যে শেখ হাসিনা ঘনিষ্ঠদের সম্পদ জব্দে পাচারের অভিযোগের যথার্থতা প্রমাণিত, বললেন গভর্নর। অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের মামলায় টিউলিপকে ফের তলব দুদকের। করোনায় আরও একজনের মৃত্যু। নতুন ধরনের ঝুঁকি এড়াতে পরীক্ষা ও টিকা দেয়ায় অগ্রাধিকারের পরামর্শ। ডেঙ্গুতে 24 ঘন্টায় মৃত্যু 1, মহামারীর রূপ নেয় বরগুনায় আতঙ্ক। আমরা আলোচনায় আসি। প্রথমে মনিরা শারমিন, আপনাকে দিয়ে শুরু করি। লন্ডনে তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে একটি বৈঠক হয়েছে এবং এই বৈঠকটিকে অনেকে ঐতিহাসিক বলছেন। সরকারি মহল থেকে আজকে প্রেস সচিব একটি পোস্ট দিয়েছেন, সেখানেও তিনি এটিকে ঐতিহাসিক হিসেবে অভিহিত করেছেন। আপনারা এই বৈঠকের পর নানা ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছেন। আপনাদের আনুষ্ঠানিক আসলে এটা নিয়ে মনোভাবটা কি দলের পক্ষ থেকে, যে এই বৈঠকটা পরে আপনারা নাখোশ কেন, কিংবা আসলে কতটুকু আপনাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি এই বৈঠকে, কি আছে আসলে আপনাদের মনে? ধন্যবাদ। আমার সহ আলোচক বাবুল ভাইকে অনেক অনেক শুভেচ্ছা, এবং যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা। দেখুন, এই বৈঠকটি নিয়ে তো আসলে পুরো আমি যদি বলি দেশে একটা সেন্সেশন তৈরি হয়েছিল বৈঠকের আগে, এবং বৈঠকটি স্বাভাবিকভাবেই আমরা খুবই ইতিবাচকভাবেই দেখেছি। কারণ দেখেন, আমরা যেই রাজনৈতিক সংস্কৃতির মধ্যে গত আমি যদি বলি 15 বছর আওয়ামী ফ্যাসিস্ট আমলে দেখেছি, আমরা কিন্তু আসলে কোনো এই ধরনের কোনো ওয়ার্ম ওয়েলকামিং কোনো আলোচনা বা দেশ নিয়ে বা দেশের আসলে চলমান রাজনীতি নিয়ে এই ধরনের বিভিন্ন পক্ষের সাথে, রাজনৈতিক দলগুলোর সাথে প্রথমত নিজেদের মধ্যে আলোচনা ছিল না। এবং এখন যেহেতু একটা স্পেশাল সময়, অন্তর্বর্তীকালীন সরকারের যেই ইনিশিয়েটিভগুলো নেওয়া হচ্ছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথা বলার ব্যাপারে, এটা আসলে একটা জাতীয় ঐক্যের বার্তা দেয়, এবং সেটা আমরা খুব ইতিবাচকভাবেই নিয়েছি। তবে আমাদের একটা বিষয়ে যেটা আমরা বারবার করেই বলছি, আমরা বহুবার এর আগে বলেছি, সেটা হচ্ছে যে নির্বাচনের তারিখটা অনেক বেশি গুরুত্ব পেয়েছে। এই বিষয়টি নিয়ে আমাদের খানিকটা, আমরা যদি বলি অস্বস্তি বলেন আর কনফিউশন বলেন, প্রশ্ন বলেন, সেটা আছে। কারণ দেখেন, আমরা বলেছি যে যখন এই জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ, যে সংস্কারের কথা আমরা বলছি, শুধু আমরা বলছি না, সেটা কিন্তু অন্যান্য সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হচ্ছে। এবং আমি যদি বলি মোটা দাগে সকল রাজনৈতিক দলই আন্তরিক এই সংস্কারের ক্ষেত্রে। কারণ ঐকমত্য কমিশনে কিন্তু প্রত্যেকেই যখন আসলে নিজেদের এই ঐকমত্যে আসার জন্য নিজেদের এজেন্ডাগুলো দিচ্ছে এবং কিভাবে করে আসলে এই সংস্কারে ঐকমত্যে পৌঁছানো যায়, সেখানে কিন্তু আমরা আন্তরিকতা দেখেছি। কিন্তু সেই জায়গা থেকে যখন আসলে একটা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দেখা করতে যান, সেখানে যখন নির্বাচনের তারিখটা এতটা মুখ্য হয়, বরং বিচার এবং সংস্কারের কথাটা অনেক কম হয়। এবং সেদিন যদি আপনি চিন্তা করেন, মিডিয়া থেকে শুরু করে সকল সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন, এবং সকলের মনে একটা সেন্সেশন যে নির্বাচনটাই বোধহয় একমাত্র আলোচনার বিষয়। এবং আমরা কিন্তু আরেকটা বিষয় একটু লক্ষ্য করলে দেখতে পাবো, সেটা হচ্ছে যে
নির্বাচনের তারিখ তো একটা খুব গুরুত্ব পেয়েছে, এবং আরেকটা ব্যাপার হচ্ছে এই ধরনের আলোচনা যেরকম দেখলাম যে আমরা যৌথ সংবাদ সম্মেলন, সেই বিষয়টা কিন্তু আমাদের কাছে মনে হয়েছে এটা একপাক্ষিক একটা ব্যাপার হয়ে গেল, যে একটা সরকারের সাথে একটা রাজনৈতিক দলের কিভাবে যৌথ সংবাদ সম্মেলন, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের মনে একটা আপনারা তো প্রশ্ন। দফায় দফায় সরকারের সঙ্গে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেছেন, কখনো কি অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন আপনাদের হয়নি? তো না, আমরা তো স্বাভাবিকভাবেই আসলে প্রত্যেকে যখন আমরা আমাদের প্রস্তাবগুলো জমা দেই, কথাবার্তা বলি, বলার পরে কিন্তু প্রত্যেকটা দল আলাদাভাবেই তাদের মতামত এবং ঐকমত্য কমিশনের সাথে কি কথা হলো বা এই ধরনের আপডেটগুলো আমরা দেওয়ার চেষ্টা করি। আপনি একটা কথা বলছিলেন নির্বাচনের তারিখ নিয়ে অনেক আলোচনা হয়েছে, আপনারা কি আসলে এমন কোনো ইঙ্গিত পেয়েছেন বা কোথা থেকে খবর পেয়েছেন কিনা যে নির্বাচনের তারিখ এগিয়ে এসেছে? কারণ আপনাদের দলের নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি একটা ফেসবুক স্ট্যাটাসে একটা বক্তব্য দিয়েছেন যে একটি দলকে খুশি করার জন্য নির্বাচন এগিয়ে আনা হচ্ছে এবং সেটি আসলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা। আপনারা কি কোনো ধরনের ইঙ্গিত পেয়েছেন যে নির্বাচনের তারিখ এগিয়ে আনা হচ্ছে কিনা, এবং এটা আপনারা কেন এই ধরনের বক্তব্য আসলো আপনাদের কাছে? না দেখেন, এইটা তো আসলে আমরা সেদিন প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের যে বৈঠক, সেখান থেকে কিন্তু কথাটা এসছে। কথাটা এরকম ছিল যে জনাব তারেক রহমানের পক্ষ থেকে বলা হয়েছে যে এটা আসলে রোজার আগে সম্ভব কিনা, বা তখন, এবং প্রধান উপদেষ্টা তখন অলরেডি বলে দিয়েছেন যে আমি তো অলরেডি ঘোষণা করে দিয়েছি যে এটা এপ্রিলের প্রথমার্ধে হওয়ার কথা, এবং সেই জায়গা থেকে এটা একটা কন্ডিশনের কথা উনি বলেছেন যে এটা আসলে সংস্কার এবং বিচার, এই দুটো জিনিস আসলে অগ্রাধিকার ভিত্তিতে এটা যদি আসলে আমরা কাজ সম্পন্ন করতে পারি সেক্ষেত্রে এটা হতে পারে। সুতরাং এটা একটা কন্ডিশনাল ব্যাপার, এবং আমাদের কাছে মনে হয়েছে যে ওনার পজিশন থেকে এটা এক ধরনের মানে আমার এবং ওনার যে কনসিস্টেন্ট কথা সেটার সাথে কোনো কন্ট্রাডিক্ট করে না। তবে এই যে এগিয়ে আনার ব্যাপারটা, এইটা তো আসলে এটা একটা প্রশ্নের উদ্রেক করে যে আসলে এই লন্ডন বৈঠকের আসলে এইটার উপরে যদি আসলে সরকারের পক্ষে মানে উপরে যদি কোনো চাপ চলে আসে যে এই রোজার আগে নির্বাচনের তারিখটা নিয়ে আসার ব্যাপারে, সেটা তো একটা আসলে অন্যান্য রাজনৈতিক দলের এরকম একটা অস্বস্তির ব্যাপার তো অবশ্যই চলে আসছে ওই কথার ভিত্তিতে। আসলে বাউল ভাই, আপনি শুনছিলেন আপনাদের অনেক ধরনের অভিযোগ, সরকারকে ঘিরে অনেক ধরনের ষড়যন্ত্রের গন্ধ আপনারা পাচ্ছিলেন, এই সরকার আদৌ নির্বাচন দিবে কিনা সেই প্রশ্ন আপনাদের সিনিয়র নেতারা অনেকে তুলেছিলেন। লন্ডন বৈঠকের পরে কি আপনাদের পজিশন চেঞ্জ হয়েছে কিনা? না, থ্যাংক ইউ মনিরা শারমিন এনসিপির এবং দর্শক শ্রোতা সবাইকে আমার সালাম অভিবাদন। না, আমরা কখনো বলিনি যে নির্বাচন দিবে না বা হবেই না, এরকম আমরা চিন্তাও করিনি, বলিয়ে নিই। আমরা বলেছি যে নির্বাচনটাকে বিলম্বিত করবার জন্যে নানান ধরনের তৎপরতা বা প্রচেষ্টা আছে, এবং সরকারের কাছে চাপও থাকতে পারে। তো মনিরা যেটা বলেছে ঠিক আছে, তারা একটা রাজনৈতিক দল, নিশ্চয়ই তারা তাদের বক্তব্য দিবে, সবার বক্তব্য এক হয়ে যাবে বা সবার মত এক হয়ে যাবে এরকম না, তাদের বক্তব্য তাদের জায়গায় ঠিক আছে। তবে যে বিষয়টা বলা হয়েছে নির্বাচনের বিষয়ে আলাপ হয়েছে, আর বিচার আর হলো সংস্কার, এই বিষয়ে আলাপ হয়নি। এই বিষয়ে যে আলাপ হয়নি এটা নির্বাচন এই কি সংস্কার এবং বিচার, এটা তো কোনো রাজনৈতিক দল দ্বিমত করেনি, কিন্তু সেটা নিয়ে কোনো কনফিউশনও নাই। কেউ কি বলতে পারবে যে সরকার যদি এপ্রিলে নির্বাচন হয় সব বিচার শেষ হয়ে যাবে? এটা তো হয় না, হতে পারবে না। এটার কোনো এটা বিচার এই সময়ের মধ্যে এইটা বলা কিন্তু বিচারহীনতা বা বিচার বিরোধী কথার মতো বাস্তবতা। আর সংস্কার তো আমরা বলেছি সংস্কার কমিশনের কাজ এগিয়েছে, সেটা ডিসেম্বরের মধ্যেই সম্ভব। আমরা বলেছিলাম ডিসেম্বরের মধ্যে নির্বাচন। সারা দেশের মানুষ, যে বৈঠকটা হয়েছে, বাংলাদেশের দুইজন মহান ব্যক্তিত্ব, প্রফেসর ইউনূস সাহেব আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষ, আর তারেক রহমান বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বা প্রধান। তো এই বৈঠকটা ঘিরে সারা দেশের মানুষ, কোটি কোটি মানুষের একটা আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা কি, যে কখনো এই ধরনের রাজনৈতিক বৈঠকে বিগত দিনে আমাদের যে অভিজ্ঞতা, তিক্ত অভিজ্ঞতা, যে এই ধরনের রাজনৈতিক বৈঠকে খুব কম হয়েছে সমঝোতা বা পজিটিভ একটা ভাইব আমরা খুব কম পেয়েছি। এর আগে আব্দুল জলিল, মান্নান বিয়ের বৈঠক বা বিভিন্ন সময় যে বৈঠকগুলো হয়েছে, এবং এই বৈঠকের মধ্য থেকে হয় কি নানান ধরনের স্পেকুলেশন, নানান ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ নানানভাবে। আমার ধারণা যৌথ যে বিবৃতিটা এসছে সেই প্রেক্ষাপট নিয়ে, কারণ এই বৈঠকটা নিয়ে দেশের মানুষের তুমুল একটা আগ্রহ ছিল, শঙ্কা ছিল। মূলত নির্বাচনের তারিখ নিয়ে একটা মতপার্থক্য হয়ে যায় সরকারের সাথে বিএনপির বা ম্যাক্সিমাম রাজনৈতিক দলের। ইভেন জামাতও বলেছে, যে জামাতের আমিরও দেখলাম বলেছিলেন যে রোজার আগেই আমরা নির্বাচন চাই।
হ্যাঁ, আশা করি তাদেরও কোনো দ্বিমত আছে এই বিষয়ে না। তবে এই যে যেই কথা বলা হলো যে মনিরা যেটা বলল যে এইটা নিয়ে কি বিচার এবং সংস্কার নিয়ে আগ্রহ নাই, বিচার সংস্কার পরিষদে কোনো বিতর্ক নাই, এটা নিয়ে তো কনসেনসাস হয়েই গেছে। হ্যাঁ, এটা নিয়ে তো কোনো বিতর্ক নাই, ডিবেটও নাই, বা সবাই একমত, কেউ দ্বিমত করেনি। এখন নির্বাচনের তারিখ নিয়ে মতান্তর ছিল বা সরকারের সাথে বা প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে, সেই বিষয়টা যখন আলোচনা হয়েছে এবং একটা সমঝোতা, আমরা বলেছিলাম বারবার আমরা কিন্তু ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছি এবং এর আগেও করা সম্ভব ছিল নির্বাচনটা এত বিলম্বিত এটা কারো কাম্য না। হ্যাঁ, বিচার এই সরকার একা শেষ করতে পারবে না, সংস্কারও এই সরকারের একার কাজ না, এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া চলতে থাকবে। পরের সরকার করবে, তারপরে সরকার করবে। প্রবলেমটা শুরু হয়েছিল নির্বাচন নিয়ে, সেটা বিএনপি প্রধান উপদেষ্টাকে বোঝাতে সক্ষম হয়েছে এবং বিএনপি প্রধান উপদেষ্টার যে বক্তব্য, সেই বক্তব্যের মধ্যেই আছে। উনি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন একসময় বলেছিলেন, উনি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলেছিলেন, আবার ডিসেম্বর থেকে জুনের কথাও বলেছেন উনি, তো তার মধ্যেই তো আছে। তো আমরা শুধু একটা বলেছি যে এপ্রিলে নির্বাচন হয়ে গেলে বাংলাদেশে বঙ্গোপসাগরে ভাইসা যাবে না। বাস্তবতা আমরা বলেছি যে দেখেন সেই সময়টা নির্বাচনের জন্য উপযুক্ত সময় না, এই কারণে। সেটা হয়তো ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রধান উপদেষ্টাকে বোঝাতে সক্ষম হয়েছে। উনি এখন অন্যান্য রাজনৈতিক, উনি সুনির্দিষ্ট কোনো তারিখও বলেননি প্রধান উপদেষ্টা এখন পর্যন্ত। উনি অন্যান্য রাজনৈতিক দলের সাথেও আলাপ করবেন এবং আলাপ করে আমরা আশা করি যে নির্বাচনটা শুধু ফেব্রুয়ারি কেন আরো আগে যদি আনা যায়, সেটা আমার মনে হয় দেশের জন্য ভালো। এখানে 2-3টা প্রশ্ন। একটা হচ্ছে যে আপনারা বরাবরই সরকারকে অনেকটা বলেন যে আসলে এই ছাত্রদের যে দল সেটিকে আসলে অনেক বেশি প্রমোট করে, ছাত্রদের দলকে বলেন বা এনসিপিকে বলেন যে তারা কিংস পার্টি, কিন্তু যদি এনসিপি এবং জামায়াতের যে চাহিদা সেটাকে উপেক্ষা করেই যদি সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন দেয়, সেটাকে আসলে বিএনপি বা নির্বাচন এগিয়ে নিয়ে আসে কোনোভাবে, সেটাকে আসলে বিএনপিকে ফেভার করা হচ্ছে প্রকাশ্যে বললে আমি তো শুনেছি, আমার একেবারে পরিষ্কার মনে আছে যে ফেব্রুয়ারি রোজার আগে আমরা নির্বাচন চাই বলেছেন। তো এখন এনসিপিও বলেনি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারবে না, আমি শুনিনি। এনসিপি বলেনি, তারা বলেছে প্রক্রিয়ার কথা, যে একটা দলের সাথে আলোচনা করে। পত্রিকায় খবর এসেছে যে এনসিপি এবং জামাত দুটো দলই আসলে মনক্ষুণ্ণ এই বৈঠকের পরে যদি নির্বাচন এগিয়ে নিয়ে আসা হয়। শোনা, আমরাও মনক্ষুণ্ণ আসছিলাম, দেশের মানুষও মনক্ষুণ্ণ থাকতে পারে। আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছি, এখন শুনছি বা কথা হয়েছে ফেব্রুয়ারিতে হবে। তো প্রধান উপদেষ্টাতে তার গাইডলাইন, রোডলাইন ইসের মধ্যেই কিন্তু আছে, তার ওই চিন্তা বা টাইমলাইনের মধ্যেই কিন্তু আছে। প্রধান উপদেষ্টা বা সরকারেরই বিজয় হয়েছে যে ফেব্রুয়ারির মধ্যে হবে। আমরা তো ডিসেম্বর বা অক্টোবরেও নির্বাচন চাইতে পারতাম, চাই, অনেকেই বলছে নভেম্বরের মধ্যে হওয়াও সম্ভব। তো আমরা তো ওইটা হচ্ছে কি, গণতন্ত্রটা হলো আলোচনার বিষয়, রিকনসিলিয়েশন। তারেক রহমান সাহেব বলছেন না যে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই, তো উনিও তো সমঝোতার প্রশ্নে, শান্তির প্রশ্নে, ঐকমতের প্রশ্নে উনিও তো ছাড় দিয়েছেন। এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য, আলোচনার মধ্য দিয়ে একটা সমঝোতা হবে বা রিকনসিলিয়েশন হবে বা আমরা একমত হবে, এক জায়গায় সকলের মত তো এক হবে এবং সেটার ভিত্তিতে সরকার বা প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন। আমার শেষ প্রশ্ন এই পর্যায়ে, সেটা হলো যে আপনাদের বিশেষ করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যিনি আছেন খলিলুর রহমান, তাকে নিয়ে আপনাদের নানা ধরনের আপত্তি ছিল এবং বিএনপির সম্ভবত সিনিয়র নেতাদের মধ্যে এমন কেউ নেই যিনি আসলে খলিলুর রহমানকে না কোনো মন্তব্য করেননি। এখন কি আসলে এই বৈঠকে আমরা দেখলাম তারেক রহমানকে রিসিভ করেছেন খলিলুর রহমান, সেই মানে অস্বস্তি কিংবা আপনাদের অভিযোগ কি? তাহলে তো বৈঠকটা হতো না যদি বলতাম যে আমরা এটা কখনো বিএনপি বলেনি যে আমরা খলিলুর রহমানের চেহারা দেখবো না, তার সাথে কথা বলবো না, এটা তো বলেনি। প্রধান উপদেষ্টার ইচ্ছায় খলিলুর রহমান সাহেব গিয়েছেন। এখন যদি আমরা বলি খলিলুর, সেটা তো প্রধান উপদেষ্টাকে অসম্মান করা হয়। তো আমরা রাজনীতির ওই জায়গাটুকু অন্তত, এই যে স্পেস বা আপনি যেটা বলেছেন, সেইটা একটা কি সুন্দরতা বা কি বলে একটা সমন্বয় বা একটা কম্প্রোমাইজ, এই জায়গাটা তো রাজনীতি থাকতে হবে। হ্যাঁ, সেই জন্যেই যে আমরা হয়তো প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা হয়তো ইচ্ছা পোষণ করেছেন বা তাকে প্রয়োজন মনে করেছেন। আপনার দিন শেষে বিষয়টা কি, দিন শেষে যে একটা সমঝোতা, শান্তি, ঐকমত্য, এটাই তো আমাদের আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষার জায়গাটা কতটুকু হলো না হলো, সেটাই তো মুখ্য বিষয়। জি, অসংখ্য ধন্যবাদ। মুনিরা সাহেব, প্রশ্ন হচ্ছে যে আজকে খবরে অনেক জায়গায় পত্রপত্রিকায় খবর এসেছে যে এনসিপি এবং জামায়াত মূলত আসলে নির্বাচনের তারিখ যদি এগিয়ে আসে সেক্ষেত্রে তারা কিছুটা মনক্ষুণ্ণ। তো আসলে বাস্তবতাটা কি সেটা একটু জানতে চাচ্ছি আপনার কাছে, এবং 2 মাস পরে যদি হয়, 2 মাস এগিয়ে আসে, 2 মাসের মধ্যে কি পার্থক্য আছে যেটি কারণে আসলে আপনারা মনক্ষুণ্ণ হবেন বা খুশি হবেন? দেখেন, সব এনসিপি এবং জামাতের কথা জামাত বলতে পারবে, তবে এনসিপির ব্যাপারে আমরা কিন্তু আসলে এনসিপি কখনোই
নির্বাচনকে একটা কোনো টাইম ফ্রেমের মধ্যে বাঁধার কথা কখনোই বলিনি, মানে আজ অবধি। আমরা যখন প্রধান উপদেষ্টা যখন বলেছেন যে ডিসেম্বর থেকে জুন, আমরা বলেছি হ্যাঁ হতে পারে, কোনো অসুবিধা নেই। তবে আমরা যেই কথাগুলো বলছি, দেখেন যখন এই জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা বহুদিন ধরে কথা বলছি, বহুবার আমরা একবার রাস্তায় নেমেছি, তারপর সরকারের পক্ষ থেকে বলা হলো যে জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে, 15 দিন সময় নিল, সেটাও ফেল করলো। এরপরে তারা আর কোনো সারা শব্দ নাই সেইখান থেকে। সেখানেও আমরা তখন দেখেছি যে একটি বিশেষ রাজনৈতিক দল, আমি যদি বলি যে বিএনপির একটা নাখোশ অবস্থান বা নেতিবাচক অবস্থানের কারণে সেটা হলো না। এবং আমরা এটাও বলতে শুনেছি, সালাউদ্দিন সাহেব বলেছেন সংবাদ সম্মেলন মানে প্রেস ব্রিফিংয়ে যে জুলাই ঘোষণাপত্রের কি প্রয়োজন সেটা তো আমি বুঝি না। সুতরাং এই জিনিসগুলো দেখেন, যখন গণতন্ত্রের সৌন্দর্য কিন্তু আসলে সেটা হতে পারে না যখন আপনার কথার সাথে কথা যখন মিলে যাবে তখনই আসলে এটা গণতন্ত্র, আর যখন আপনার কথার সাথে কথা মিলবে না তখনই গণতন্ত্রহীনতা। এটা এভাবে করে আসলে ক্যাটাগরাইজ করা যাবে না। আবার দেখেন, আমরা কিন্তু এটাও বলিনি যে আমরা যখন বারবার করে বলছি যে সংস্কারের বিষয়গুলো, এই যে সংস্কারের কথা বলছি যে জুলাই সনদটা জুলাই মাসেই হতে হবে, আমরা বারবার করে বলছি এই কারণেই যে দেখেন যেই সংস্কারগুলো আমরা চাচ্ছি, যে মৌলিক সংস্কারের রূপরেখা কিন্তু এনসিপির পক্ষ থেকে দেয়া হয়েছে, সেটি কিন্তু আমরা বলছি সেটি কোনো নির্বাচিত সংসদে হবে না। সেটা আসলে যেই সাংবিধানিক সংস্কারগুলো সেগুলো কিন্তু গণপরিষদের মাধ্যমে করতে হবে। সুতরাং এই জায়গাগুলোতে তো আমাদের আসলে ঐকমত্যে পৌঁছাতে হবে। এবং সেটা যদি এই এবং বিচারের রোডম্যাপ তো অবশ্যই এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এখনো যেই শহীদ পরিবারগুলোর কাছে আমরা যাই, এখনো আহতরা হসপিটালে, তো আমরা কি এই বিচারের রোডম্যাপটা চাইবো না? আপনি সাধারণ জনগণ, আমাদের রাজনীতিবিদরা আমরা আসলে অনেক ধূর্ত। আমরা কি করি, আমরা আসলে সাধারণ জনগণ নিজেদের এজেন্ডাকে বলি সাধারণ জনগণের এজেন্ডা, নিজেদের যেই জনসংখ্যা, নিজেদের নেতাকর্মী, তাদের আমরা বানিয়ে ফেলি সাধারণ জনগণ। আপনি সাধারণ জনগণের কাছে যান, আপনি ঠিক আছে, আপনি এটার তো একটা প্রসেস আছে, পদ্ধতি আছে, গণভোট দেন। আপনার কেউ যদি বলে যে না বিচারের আগে আমি নির্বাচন চাই, বিচারের রোডম্যাপের আগে আমি নির্বাচন চাই, তাহলে সেটাও আপনারা সামনে আনেন। কারণ আমাদের কথা হচ্ছে যে বিচারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা শহীদের বাবার কাছে গিয়ে আপনি বলেন যে আপনি বিচার চান নাকি নির্বাচন চান, বিচারের রোডম্যাপ আপনি চান আগে নাকি নির্বাচনটা আগে চান, সে বলবে বিচারের রোডম্যাপটা আমি আগে চাই। সুতরাং এই জায়গাগুলো, এই সেন্টিমেন্টগুলো বুঝতে হবে। জনগণের আসল যে জনগণ, সেই জনগণের কাছে যেতে হবে। এবং নির্বাচনের তারিখটা আসলে আমাদের কাছে এখনো গুরুত্বপূর্ণ না, কিন্তু আমরা যেটা বলছি যে জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ এবং বিচারের রোডম্যাপ, এই তিনটা অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকারের এটা দায়বদ্ধতা। এইটা তারা এটা প্রক্রিয়ার মাধ্যমে সকল রাজনৈতিক দলের সাথে কথা বলে ঐক্যমত্যের মাধ্যমে এটা আসলে বাস্তবায়ন করা। এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের এটা সবচেয়ে বড় ম্যান্ডেট। তারা এত শহীদের রক্তের উপরে এসছে, এবং সে যদি একটা ন্যূনতম সংস্কার, একটা মৌলিক সংস্কারের মধ্যে দিয়ে এই রাষ্ট্রটাকে একটা গুণগত পরিবর্তন না করতে পারে, তাহলে আসলে ভবিষ্যতে আমরা যে সুন্দর বাংলাদেশের কথা বলছি সেটা আসলে পাবো না। বাবুল ভাই যেমনটি বললেন যে আসলে এই সরকার আসলে সংস্কার বিচার সবগুলো শেষ করে যেতে পারবে না, তাহলে তো পরবর্তী নির্বাচিত সরকারের আগে হাতেই ছাড়তে হবে। সেক্ষেত্রে আপনাদের আপত্তি কি, বা আসলে আপনাদের ফর্মুলাটা কি? না দেখেন, এই অল্প সময়ের মধ্যে তো সংস্কার বা নির্বাচন কোনোটাই হবে না, না তারা বলছেন আর কি। দেখেন, জুলাই ঘোষণাপত্র দেওয়া তো খুব কঠিন কিছু না। জুলাই ঘোষণাপত্রটা কিন্তু সরকারের পক্ষ থেকেই তারা কিন্তু 30 কার্য দিবসের কথা বলেছে, কিন্তু তারপরেও কিন্তু আমরা এই ব্যাপারে কোনো ফলো আপ, তাদের ব্রিফিং কিছুই দেখতে পাচ্ছি না। দেখেন, এই জুলাই সনদের ব্যাপারে এটা তো প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বারবার করে বলা হয়েছে যে আসলে কোন দল কতটুকু সংস্কার চায় এবং কোনটা লং টার্ম এবং কোনটা শর্ট টার্ম, এটা তো ঐকমত্যের ভিত্তিতে হতে হবে। এবং আমরা কিন্তু প্রথম থেকে এই বিষয়টাই এই জন্য এত গুরুত্ব সহকারে বলেছিলাম যে আমরা এই মানে জুলাই সনদ রচনার পরে নির্বাচন বিষয়ক আলোচনার কথা বলেছিলাম, যাতে এখন যখন একটা নির্বাচন বিষয়ক আলোচনা সামনে এসছে, সবাই ব্যতিব্যস্ত, সব রাজনৈতিক দলগুলো এই নির্বাচনের দিকে যাতে মানে নির্বাচনমুখী হয়ে গেছে, তো যাতে আমরা বলেছিলাম যে এই বিষয়গুলো যাতে পেছনে পড়ে না যায়। অসংখ্য ধন্যবাদ। বাবুল ভাই, আপনার কাছে আমার প্রশ্ন ছিল যে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হলো, এটা তো আসলে নিঃসন্দেহে অনেকে ঐতিহাসিক বলছেন, সরকারের পক্ষ থেকে ঐতিহাসিক বলা হচ্ছে, এবং রাজনৈতিক মাঠটা আসলে কিছুটা স্থিতিশীল হবে, উত্তপ্ত যেটা ছিল সেটা কিছুটা কমে আসবে, এমনটি আমরা আসলে আশা করেছিলাম। কিন্তু আজকে দেখলাম যে জনাব ইশরাক হোসেন, আপনাদের দলের নেতা, তিনি নগর ভবনে ঢুকে গেলেন এবং তিনি বললেন যে নগর ভবন এখন আমাদের তত্ত্বাবধানে চলবে, কোনো কর্মকর্তা অফিস করতে পারবে না। মানে এটা কি আসলে আপনি যে গণতন্ত্রের সৌন্দর্যের কথা বলছিলেন, সেটা কি এই গণতন্ত্রের সৌন্দর্যের সঙ্গে এক খাপ খায় কিনা? একটা হলো দল আর একটা হলো ব্যক্তি। ব্যক্তি ইশরাক হোসেন, তার অধিকার ক্ষুণ্ণ হয়েছে, তিনি আদালতের রায় পেয়েছেন,
হ্যাঁ, এবং তিনি সেবা বঞ্চিত হবে না সেটাও বলেছেন। অধিকার কারণ ক্ষুণ্ণ সেটা হয়েছে কিভাবে একটু? অধিকার ক্ষুণ্ণ হয়েছে কারণ তিনি আদালতের রায় পেয়েছেন। বাংলাদেশের ইতিহাসে একটাও নজির নাই, তার নামে গ্যাজেট হয়েছে, শপথ নাই গ্যাজেট হওয়ার পরে এই নজির বোধহয় বাংলাদেশের এই নির্বাচনের ইতিহাসে এটা এর দ্বিতীয়টার আছে, এটা আমি জানি না। হ্যাঁ, কিন্তু ইশরাক হোসেনের কাছে তাই হয়েছে। কিন্তু প্রথমত ইশরাক হোসেন একটা দল করেন, দ্বিতীয়ত তিনি একজন মানুষ, তিনি একজন রাজনৈতিক সচেতন একটু বলি, আদালতের রায়ে 2014, 18, 24 সবগুলোই তো আসলে বৈধ নির্বাচন। কোনটা কি হ্যাঁ, অবৈধ? সেই আদালতই তো এখন বলছে। আপনি আদালতের রায় তো দিন শেষে ফেলে দিতে পারবেন না, যত বিতর্কিত আদালতই হোক, যাই হোক। সেই আদালতই বলছে যে এই আওয়ামী লীগের নির্বাচনে আমলে যতগুলো নির্বাচন হয়েছিল সেগুলো কি সব সুষ্ঠু ছিল? না, সুষ্ঠু হয়নি। যদি সুষ্ঠু না হয়ে থাকে, আমি যেটা বলি, মানে যেটা আমাদের মরে যেটা- গিয়েছে, যেটা ডেড হয়ে গেছে, সেটা তো আপনি ফেরত আনতে পারবেন না যদি খুন হয়ে থাকে। কিন্তু যে জীবিত আছে তাকে কি আপনি বাঁচাবেন না? সেই সুযোগ যদি এটা থাকে। জীবিত কিভাবে? আমার না, একটু জীবিত ব্যাখ্যা করুন। কিভাবে আমি বলি। একটা হলো এথিক্স প্রতিষ্ঠা করা। এখানে ইশরাক হোসেন আরো 5 বছর মেয়র থাকবে, এটা হবে না, থাকবেন না, উনি সেটা বলেছেনও। এবং তিনি বলেছেন যে তিনি যে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছেন বা তার যে অধিকার ছিল সেই অধিকার তিনি ফিরে পেয়েছেন, আদালত তাকে দিয়েছে, সেই ধারণাটা প্রতিষ্ঠা করা। তারপরে ইশরাক হোসেন মেয়রের চেয়ারে বসবেন কি বসবেন না সেটাও ভিন্ন বিষয়, যে 5 বছর চলে গেছে। উনি তো ইতিমধ্যে। বলছেন যে এখন তো হ্যাঁ। তত্ত্বাবধানে। আর আপনি যেটা ন্যায় মানে হ্যাঁ। অধিকারের কথা বলছেন, এই নির্বাচনটা হচ্ছে 2020 সালের ফেব্রুয়ারি মাসে, এখন 2025 সালের জুন মাস চলে। শপথ নেওয়ার সময় থেকেও মানে মে মাসে শপথ নিয়েছিল তাপস, যিনি আসলে 28 একটা তারিখে। অবৈধ নির্বাচনে জয়ী হয়েছিলেন, মানে তাকে বিজিত ঘোষণা করা হয়েছিল। সেই শপথ নেওয়ার দিন থেকেও 5 বছর অতিক্রম করে আর 1 মাস প্রায় চলে না গেছে। না, 1 মাস কেন গেল? এই জায়গাটাই তো শুভঙ্করের ফাঁকি। আপনি তো এটা পরিকল্পনা অনুযায়ী এটাকে টাইম লিমিট, এটা তো যখন রায় হয়েছে, যখন গ্যাজেট হয়েছে, তখন তো 1 মাস যায়নি। তো আপনি আমার অধিকার ক্ষুণ্ণ করবেন, তা আমি আপনাকে সেটাকে কি কারণে মেনে নেব? সেই প্রশ্নটা ওই জায়গায়, ইথিক্সের প্রশ্ন। নগর ভবনে বসা, মেয়র হওয়া এই জায়গাটা না, কিন্তু আপনি কি করলেন সেটাও তো সেখানে তো বোঝবার ব্যাপার আদালত আছে। নির্বাচন কমিশনের মানে গাফিলতি কিছুটা দেখেছে, এবং সেই সময় যেহেতু পার হয়ে গেছে, আপনি গণতন্ত্রের সৌন্দর্যের কথা যেহেতু উল্লেখ করছিলেন, তাই আমি এই প্রশ্নের দিকে জোর দিচ্ছি যে সেখানে কি আপনাদের এই জোর করে নগর শোনেন, ভবনে ঢুকে এটাও যাওয়া একটা কি আসলে সমাধান হতে পারে। গণতন্ত্রের সৌন্দর্য এটার কিনা? যদি একটা বিচার এবং সমাধান, এখানে কার গাফিলতি আছে, কি কারণে ইশরাক হোসেন তার অধিকার থেকে বঞ্চিত করা হলো পরিকল্পনা অনুযায়ী, ব্লুপ্রিন্ট অনুযায়ী, সেই বিচারটা আপনি করবেন না, সেই কথা বলবেন না? আপনি ইশরাক হোসেনকে ডেকে কথা বলেন, সরকারের দায়িত্বশীল যারা আছেন, যে হ্যাঁ বাবা তোমার পর অন্যায় হয়েছে, ঠিক আছে, যেটা হওয়ার হয়ে গেছে। সেটাও তো একটা পথ। তা আপনি সেটাও বলবেন না, হ্যাঁ, আবার বলবেন যে ইশরাক হোসেন কেন এগুলা করছে। ঠিক না? এগুলো তো দ্বিচারিতা, অবিচার, অন্যায়, বেইনসাফি। আর যদি মানে কেউ যদি সেখানে তাকে যদি সরকার থেকে না ডাকে, তাহলে নগর ভবন বা কোনো সরকারি ভবন দখল করে নেওয়াটা কি আসলে যুক্তিযুক্ত মনে হয়? কোনোটাই যুক্তিযুক্ত নাই। যে আমরা আন্দোলন করেছি, হরতাল করেছি, ধর্মঘট করেছি, এটাও তো যুক্তিযুক্ত না। কিন্তু যখন- কোনো অন্যায়ের বিরুদ্ধে যদি আপনি অন্যায়কে ন্যায়ের পথে আনতে চান, সেখানে প্রতিবাদ লাগে, হয়েছে। এই যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকতো, তাহলে আমরা বিদ্রোহী থাকতাম, রাষ্ট্রদ্রোহী হইতাম, অন্যায়কারী হইতাম, বিশৃঙ্খলাকারী হইতাম, সন্ত্রাসী হইতাম। অন্যায়ের প্রশ্ন আসলে তো এখানে সব থেকে বড় প্রশ্ন আসে যে তাপস, Right. যিনি অন্যায়ভাবে মেয়র হয়েছিলেন একটি ভুয়া নির্বাচনে, তাকে সরিয়ে দেওয়া হতো, আসলে তখন নগর ভবন দখল করাটা বেশি তাকে যুক্তিযুক্ত সরিয়ে ছিল না? দেওয়াটাই একমাত্র সমাধান হতে পারে না। এখানে কাকে হারিয়ে এরা তাপস মেয়র হয়েছে? আপনাকে হারাই তো হয় নাই, হয়েছে ইশরাককে হারিয়ে। ও যদি ঠিকমতো নির্বাচন হইতো, ইশরাক মেয়র হইতো, তো তার অধিকার সে ফিরে পাইছে, কিন্তু আপনি অধিকার দিচ্ছেন না। তো কোনটা ন্যায় হইল আর কোনটা অন্যায় হইল? জি, অসংখ্য ধন্যবাদ মনির সাহেব। আপনার এই বিষয়ে কোনো কিছু বলার আছে কিনা, যে অন্যায় যেটা হয়েছে ইশরাক হোসেনের সঙ্গে, সে বিষয়ে আসলে আপনাদের কোনো মন্তব্য আছে কিনা, এবং সরকারের পক্ষ থেকে কি আসলে তার প্রতি মানে বেইনসাফি বা বৈষম্য করা হয়েছে কিনা, কি মনে করেন? দেখুন, ওই যে যেটা বললাম যে গণতন্ত্রের সৌন্দর্য আপনি তখনই দেখতে পাবেন যখন আপনার কথার সাথে কথা মানা হবে, তখনই সেটা আপনার কাছে গণতন্ত্র। যখন আসলে আপনার কথার সাথে যখন ডিফার করা হবে, তখনই সেটা গণতন্ত্র না। কারোর কাছে এরকম একটা ব্যাপার মনে হয়। এবং দেখেন, ইশরাক হোসেনের আজকে আমরা যা দেখলাম যে ব্যবহার, সেটা আসলে কোনোভাবেই রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। উনি তো রাজনীতিবিদ একজন, এবং একজন তরুণ রাজনীতিবিদ, যার কাছে কিন্তু তরুণ প্রজন্মের অনেক প্রত্যাশা ছিল। এবং দেখেন, উনি বলেছেন যে কেউ অফিসে আসতে পারবে না, কেউ অফিস করতে পারবে না। তো মানে এই ধরনের ফতোয়া জারি করার মানে উনি কি মানে ওনার কি সেই অথরিটিটা আছে কিনা, এটাও একটা প্রশ্ন। এবং আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে বিরোধী দল হিসেবে ওনারা যখন অ্যাক্ট করার কথা ছিল, তখন কিন্তু ওনারা এই ধরনের কাজ করেন নাই। আওয়ামী লীগের আমলে তখন কিন্তু আমরা বহুবার শুনেছি এই যে আদালত
আদালতের রায়ের কথা বাবুল ভাই বলছেন, দেখেন আদালতের রায় নামক মূলা তো আমাদের সামনে অনেক ঝুলানো হয়েছে, কিন্তু আসলে তো আমরা জানি যে আদালতের রায়টা আসলে কিভাবে হয়, এবং এই ইশরাক হোসেনের এই ঘটনায় তো আসলে আমরা বহুভাবে দেখেছি যে আদালতেই আসলে কত ধরনের নিয়ম ভাঙা হয়েছে এবং এই নানান বিষয়, এবং সেটা ডাক্তার শাহাদাত হোসেনের ক্ষেত্রেও হয়েছে। সুতরাং এই জিনিসগুলো বহুবার বলা হয়েছে, এই বিষয়ে আমার বলার কিছু নাই। তবে আসলে এই যে এখন তো এমন একটা সময় যখন আসলে আমরা যেটা ঠিক বা যেটা আসলে রাজনৈতিক ঐক্যের সময়, সেখানে কিন্তু আমরা সবাই একসাথে হতে পারতাম, কিন্তু এই ধরনের নেতৃত্বের কাছে যারা সম্ভাবনাময় নেতৃত্ব বলে আমরা মনে করি, তাদের কাছ থেকে যখন আমরা এই ধরনের আমি যদি বলি ঔদ্ধত্য আচরণ পাই, তখন কিন্তু সাধারণ জনগণের কাছে সেটা খুব সুন্দর মেসেজ যায় না। অসংখ্য ধন্যবাদ। আপনাদের একটা দাবি ছিল, সেটি নির্বাচন কমিশনের কাছে যে বা সরকারের কাছে, যে 16 বছরে ভোটার নিবন্ধিত করতে হবে, বা ভোটার হতে গেলে আগামী নির্বাচনে 16 বছর যারা বয়স আছে তারা ভোট দিতে পারবে। তো আজকে এটি আগেও বলেছিল প্রধান নির্বাচন কমিশন, আজকেও বলেছে যে তফসিল ঘোষণার সময় 18 বছর হলেই সে ভোট দিতে পারবে। মানে সেটা কি আসলে আপনাদের দিকে একটু অ্যাডভান্টেজ আসছে? এটা কি আপনারা চেয়েছিলেন, বা সরকার যেহেতু আপনাদের অনেক সময় বলা হয়, সেটাকে আসলে অ্যাডভান্টেজটা আপনারা পাবেন কিনা, কি মনে করেন? না দেখেন, এখানে সরকারের পক্ষ থেকে কোনো অ্যাডভান্টেজ এটা আমরা মনে করি না। দেখেন এই অভ্যুত্থানে আমরা যাদের জেনজি জেনারেশন বলি, তারা যথেষ্ট বোঝে দেশের ভালো মন্দ। আমরা আসলে ওই কনসেপ্ট থেকেই বলেছিলাম যে যারা আসলে এই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে এবং যারা আসলে এই দেয়ালে দেয়ালে তাদের নিজেদের মনের কথাগুলো লিখেছে, এবং তারা যেই রাষ্ট্র ব্যবস্থা দেখতে চায় সেই কথাগুলো তারা বলতে পেরেছে, তারা বোঝাতে পেরেছে। সুতরাং এই মানুষগুলোর আমাদের আসলে এই নির্বাচনী প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা খুব জরুরি। সুতরাং তাদের এই মতামত যদি রিফ্লেক্টেড হয়, সেটা আমাদের সকলের জন্য ভালো। এবং কেন তারা আসলে নির্বাচনী এই প্রক্রিয়ার বাইরে থাকবে? তারা তো আসলে আপনি যদি এনআইটির কথা বলেন, এনআইটি তো সে পেয়ে যাচ্ছে, জাতীয় পরিচয়পত্র সে তো পেয়ে যাচ্ছে 16 বছর বয়সে। তো সেই জায়গা থেকে আসলে তাকে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে কেন আসলে অন্তর্ভুক্ত করা হবে না? জি, অসংখ্য ধন্যবাদ। বাবুল ভাই, 18 বছর তফসিল ঘোষণার আগের দিনও যদি 18 বছর হয়, তাহলে সে ভোটার হিসেবে বিবেচিত হবে। এই বিষয়টা একটু আইনে সংশোধন এনেও আসলে হয়তো করা লাগবে। এই বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখছেন? এটা কি না, এটা হতে পারে না এমন তো কোনো ব্যাপার না। হ্যাঁ, নিশ্চয়ই হতে পারে। আমাদের একটা সহ রাজনৈতিক দল এনসিপি এটা দাবি করেছিল। এই দাবির বিপরীতে বিএনপি কোনো অবস্থান নিয়েছে বা কি বিরোধিতা করেছে, এমন কোনো ব্যাপার না। সবকিছুতেই বিরোধিতা করতে হবে, বিরোধিতার কারণে সেরকম কোনো ব্যাপার না। এই যে অনেক বিষয় আমরা কি বলি, রাজনীতিতে মত, বহুমত, দ্বিমত, আবার একমত, এটাই তো। দেখেন প্রফেসর ইউনূস সাহেবের সাথে সরকারের সাথে আমাদের ব্যত্যয় হয়েছে অনেক। এই যে এনসিপি বলছে, এই তারেক রহমানের সাথে বৈঠকটা হওয়ার পরে এই যে আপনি যেটা বললেন যে অখুশি বা কি নিয়ে, নির্বাচনের তারিখ নিয়ে, হ্যাঁ, এটা যদি একটি দলকে খুশি করার জন্য আসলে সরকার এটা না, করছে, এবং একটি দলকে খুশি করে না, এটাকে এই বৈঠকটাকে আপনাকে ইতিবাচকভাবে দেখা উচিত। কারণ নানান ধরনের স্পেকুলেশন, নানান ধরনের বিরোধিতা, নানান ধরনের সংখ্যা এবং ষড়যন্ত্রকারী যারা, এর মধ্যে সবাই যে ভালো মন নিয়ে দেশকে নিয়ে চিন্তা করে এমন তো না। এর মধ্যে দেশি বিদেশি নানান ষড়যন্ত্র তো আছে, এবং তারা তো চুপসে গেছে। এটা নিশ্চয়ই আপনি ইতিবাচকভাবে দেখবেন। দেখেন এনসিপির সাথেও তো সরকারের অনেক ঘনিষ্ঠতার ব্যাপার স্যার, ওই বিষয়গুলো আমরা না বলি। হ্যাঁ, যদি আমরা বলি যে নাহিদ সাহেব, প্রফেসর ইউনূস সাহেব তাকে কেন পদত্যাগের কথা বলেন, বা নাহিদ সাহেবের বাসায় সরকারি পৃষ্ঠপোষকতায় এনসিপির সমস্ত পরিকল্পনা হয়েছে, এটাও হয়েছে। এই বিষয়গুলো আমরা না আনি আসলে। ঠিক আছে, তারা রাজনৈতিক দল, তারা এসছে তরুণ প্রজন্মের প্রতিনিধি, তাদেরও রাজনীতিতে থাকবার প্রয়োজন আছে আমাদের দেশের রাজনীতিতে। হ্যাঁ, এর মধ্যে সব বিষয়ে যে আমরা সব একমত হয়ে যাব না, বাট দিন শেষে আমরা দেশের প্রশ্নে, ঐক্যমতের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে, বিচারের প্রশ্নে, সংস্কারের প্রশ্নে আমরা মৌলিক জায়গাগুলো একটা সময় গিয়ে নিশ্চয়ই আমরা একমত হয়ে যাব। পজিটিভলি আমরা দেখি। মনিরা শামিন, আপনার কাছে প্রশ্ন সেটা হলো যে আজকে 15ই জুন, 22 জুনের মধ্যে নিবন্ধনের জন্য আবেদন করতে হবে। হাতে আর 1 সপ্তাহ আছে সময়। আপনাদের নিবন্ধনের যে শর্তগুলো, সেগুলো পুরো করেছেন কিনা? আপনারা আবেদন কবে করবেন? আপনাদের হালনাগাদ তথ্য কি? আমাদের আসলে নিবন্ধন পাওয়ার জন্য যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাদের যেতে হচ্ছে, সেটা হচ্ছে আমাদের উপজেলা পর্যায়ে 100টা উপজেলা অফিস কার্যালয় নেওয়া হচ্ছে, এবং আমাদের ওই সদস্য ফর্ম সদস্য সংগ্রহ চলছে। তো আমাদের কাজকর্ম প্রায় শেষ, এবং আমরা আশা করছি যে যেই তারিখ আছে আমাদের 22 জুনের মধ্যে, এর মধ্যে আমরা আমাদের প্রক্রিয়া সম্পন্ন করতে পারবো। এবং আমাদের কিন্তু অলরেডি যেই কমিটিগুলো, সেই কমিটিগুলো জেলা কমিটি এবং উপজেলা সমন্বয় কমিটি, সেই কমিটিগুলো কিন্তু অলরেডি পাবলিশ হচ্ছে।
তো আমরা আশা করছি যে আর আমরা 1/3 জেলায় যে আপনাদের কমিটি দেওয়ার যে প্রবিধানটা জি, আছে জি। সেটা কি আপনারা শর্ত পূরণ করেছেন? জি 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 আমরা আপনারা প্রত্যেক দিনই একটু যদি এনসিপির মানে পেজে দেখেন তাহলে আমাদের কিন্তু প্রত্যেক দিনই আসলে জেলা এবং উপজেলা কমিটি ফর্ম করা হচ্ছে, এবং যেটা কিন্তু মূল লক্ষ্য এই নিবন্ধনটা, এবং যেই আসলে প্রক্রিয়াগুলো আছে আমরা সবগুলোই আসলে মেনটেন আপনারা করার কি চেষ্টা এই করছি। সামনে নির্বাচনে তো বেশি সময় নেই, 10 মাস হতে পারে, 8 মাসও হতে পারে, সেই ক্ষেত্রে আসলে আপনারা কত আসনে লড়বেন সেরকম কি কোনো ঠিকঠাক করেছেন বা আলোচনা হয়েছে? দেখেন, আমাদের তো আসলে আমরা নতুন রাজনৈতিক দল, আমাদের যেই সময়টা আছে সেটা আমাদের নতুন রাজনৈতিক দল হিসেবে খুব কম সময়, তবে আমরা আশা করি, আমরা বিশ্বাস করি যে আমরা আসলে 300 আসনেই প্রার্থী দিতে পারবো, এবং যেহেতু জাতীয় নাগরিক কমিটি হিসেবে আমরা ফাংশন করেছি বেশ কিছু সময়, তো এবং তরুণ প্রজন্ম যেরকম তারা অনেক প্রত্যাশা আমাদের কাছ থেকে, এবং তারা কিন্তু নিজেরাও আসলে রাজনৈতিকভাবে তারা নিজেরাও এই প্রক্রিয়ার মধ্যে যুক্ত হতে খুবই আগ্রহী। আমরা জনমত গঠন করতে গিয়ে আমরা এই বিষয়গুলোই পাচ্ছি, এবং প্রচুর মানুষ আমাদের সাথে যুক্ত হচ্ছে। অসংখ্য ধন্যবাদ। বাবুল ভাই, আপনার কাছে আমার শেষ প্রশ্ন সেটি হলো যে জামাতের একজন নেতা, তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ রেজাউল করিম, তিনি বলেছেন যে সংস্কার ও বিচার ছাড়া কোনো নির্বাচনই বিশ্বাসযোগ্য হবে না। অপরদিকে আপনি বলছেন বা আপনারা বলছেন যে নির্বাচনের আমাদের কোন সংস্কার নেতা এবং কখন কি কথা বলে ওই জাতীয় পার্টির এরশাদ সাহেবের আমি জানি না, আমি সরি, আমি দুঃখিত। আমি ফেসবুকে চার্জে জামাতের আমির সাহেবের 5 রকম বক্তব্য আছে, কমপক্ষে 5 রকমের নির্বাচন নিয়ে। তো এইগুলো আপনি কি বলবেন জামাতের এগুলো নিয়ে আমি কোনো কমেন্ট করতে চাই না। সংস্কার আর নির্বাচন, আচ্ছা বিচার, আপনি বিচার কি ওই এপ্রিলের পরে আর কি বিচার হবে না, বন্ধ হয়ে যাবে এই ফ্যাসিবাদের বিচার? এটা কি হয়? আর বিচারের আপনি কি কারণে টাইম লিমিট বেঁধে দিবেন? এটি কি হয় নাকি? এই যে জামাতের বিচার কি অপরাধ ট্রাইব্যুনালের বিচার 13-14 বছরে শেষ হয় নাই? এটা তো চালাইতে হবে। এইটা বলা মানে হচ্ছে একটা মানে সমস্যা তৈরি করা, বা একটা কি বলে একটা অচল অবস্থা তৈরি করা। এটা কোনো কথা হতে পারে না। হ্যাঁ, সংস্কারেরও আমরা মনে করি যে মৌলিক যে সংস্কার, প্রধান উপদেষ্টা যেটা বলেছেন যে আমরা একটা চার্টার করে ফেলবো, সব যে বিষয়ে ঐক্যমত হবে সেই বিষয়ে তো আমরা একটা চার্টার করে ফেলবো, বাকিগুলো আস্তে আস্তে আগাইতে থাকবে। এটাই তো সমাধানের কথা। এখন আমি একটা একমত হব না, মনিরা একটা একমত হবে না, তাহলে কি হবে? সে জায়গায় কি আমরা থেমে যাব? থেমে তো যাব না, আমরা তো আগাই যাব। অনেকগুলো বিষয়ে আমরা একমত হয়েছি, বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন অনেকগুলো বড় বড় সংস্কার নিয়ে আমরা একমত হয়েছি। তো এটাও তো কম অর্জন না। বাকিগুলো আস্তে আস্তে সময়ের সাথে, পরিবেশের সাথে, সমাজের সাথে, আমাদের সংস্কৃতির সাথে আমরা সবগুলো করে ফেলতে পারলে ভালো হতো নিশ্চয়ই। তো আমরা সেগুলো সেভাবে আগাবো। সেই জন্য এই বিষয়গুলো নিয়ে এত কি বলে আতঙ্কিত হওয়ার বা এগুলো নতুন করে একটা মানে জটিলতা তৈরি করবার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না, হবে না সেটা। আবার অপরদিকে আরেকটা বিষয় হচ্ছে যে নির্বাচন যত সময় যত আসছে তত দেখা যাচ্ছে যে বিএনপি যারা নেতাকর্মী কিংবা যুব দল, আপনার কৃষক দল কিংবা যারা অঙ্গ সংগঠন নেতাকর্মী, তাদের অপরাধের মাত্রা মানে বাড়ছে। একটি খুবই উদ্বেগজনক ঘটনা, সেটা হলো ফেনীতে ঘটেছে। একজন মানে সিরিয়াল পেতে দেরি হয়, চিকিৎসকের চেম্বার ভাঙচুর করেছে একজন যুব এরকম দল নেতা। নিউজও দেখেছি যে ছাগল কি করতে যায়, বিক্রি করে নাই, চাঁদা দেয় নাই দেখে তো কি হলো, ওই মারপিট করছে। আবার পরক্ষণে সেটা দেখলাম যে সে ছাগল চুরি করেছে। এই ধরনের অনেক ঘটনা। কালকে দেখলাম আমেরিকা থেকে একজন ফেসবুক স্ট্যাটাস দিয়েছে তার জমি দখল করছে বিএনপির পান্ডারা ফেনীতে। কালকে দেখলাম একজন ভালো অ্যাক্টিভিস্ট, শিক্ষিত, বইটা পড়া মানুষ, তো পরে শোনা গেলে ওনার ভাই কাজেন, আপন ফার্স্ট কাজেন ওনার জায়গা দখল করছে, তার সাথে বিএনপির দূরতম সম্পর্ক নাই। এগুলোও হচ্ছে। আবার অপরাধ হচ্ছে না সেটাও না, অপরাধও হয়েছে, নিশ্চয়ই হয়েছে। আমরা শোনেন এই অপরাধগুলো হয়েছে কি, এই যে আইন শৃঙ্খলা বাহিনীর আমাদের দলের পক্ষ থেকে কিন্তু পরিষ্কার করে বলা হয়েছে, বারবার বলা হয়েছে যে এটা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে নাই যে আপনারা ধরে বেঁধে পুলিশে দিবেন। পুলিশকেও বলা হয়েছে, নিজেরা মামলা করা হয়েছে। এখন প্রবলেম যেটা হয়েছে, অপরাধ তো বাংলাদেশে প্রতিদিন হয়, সারা বাংলাদেশে। তো বাংলাদেশের মানুষ তো রাজনৈতিক দলে বিভক্ত। এখন গ্রামে দুই পক্ষ মারামারি হইলে, একটা খুন হয়ে গেল, দুই পক্ষ যদি বিএনপি সমর্থক হয়ে যায়, গ্রামের দলাদলি হয় না, গোষ্ঠীগত দ্বন্দ্ব হয় না, তো সেটাও আপনি বিএনপির দ্বন্দ্ব বা বিএনপির দুই গ্রুপের মারামারি বলেও তো চালাই দেন। আর আরেকটা বিষয় যেটা বাংলাদেশে এখন বিদ্যমান যে রাজনৈতিক দল অ্যাক্টিভিস্ট যারা আছে আওয়ামী লীগ বাদে, সমস্ত রাজনৈতিক দলের কর্মী সমর্থক যদি এক করেন, বিএনপির 3 ভাগের 1 ভাগ হয় আপনি বলেন, তো লোক তো বিএনপিরই সব। তো অপরাধও যেটা হয়েছে অনুপাতিকভাবে সেটাই হয়েছে আমি মনে করছি, এবং সেই জন্য আপনাকে বিএনপিকে ওইভাবে বলতে পারছেন। কিন্তু মানে লোক বেশি হলে অপরাধ দমনের তো একটা আমি বলছি আনুপাতিক হারে অপরাধ দমনের জন্য বিএনপি যে আন্তরিকতা দেখিয়েছে, যে প্রচেষ্টা অব্যাহত রাখছে, এটা বাংলাদেশের রাজনীতিতে নজিরবিহীন। বললাম না, শুধু বহিষ্কার না,
মামলা করে পুলিশে দিয়েছি আমরা। হ্যাঁ, এইটা বাংলাদেশে বিগত দিনে এই যে মানে কি বলে আমলেই না নেওয়া, স্বীকারই না করা, আমরা ওটা করি না। আমরা যেটা বলেছি স্বীকার করেছি, দায় নিয়েছি এবং ব্যবস্থা নিয়েছি। 2000-3000-এর উপরে মানুষ বহিষ্কার করে ফেলছি। বহিষ্কারের কি জ্বালা যে বহিষ্কার না হয় সে বুঝে না। হ্যাঁ, এবং পুলিশকে বলা হয়েছে, সরকারকে বলা হয়েছে। আমি মনে করি এটা একটা ইন্টেনশন বা স্যাবোটাজ আছে। হ্যাঁ, বিএনপি লোকরা মারামারি করবে, এই করবে, অন্যায় করবে, এটা যদি প্রশাসন ইচ্ছা করে দেখে এবং এটা প্রচার করার জন্য এটা একটা ট্র্যাপও হতে পারে। যতক্ষণ পর্যন্ত নির্বাচন না হবে, একটা স্থিতিশীল সরকার না হবে, আমার মনে হয় এই সমস্যার পুরোপুরি সমাধান কেউ করতে পারবে না। জি, অসংখ্য ধন্যবাদ। মনিরা শারমিন, আপনি দেখেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও যে অনেকগুলো অভিযোগ আগে আসছিল এবং এখনও কিন্তু সে অভিযোগ আসলে আসা থামেনি, বরং আমরা দেখছিলাম যে ঈদের আগেই ইউএনওদেরকে চিঠি পাঠিয়ে মানে ঈদের সময়ে তাদেরকে কিছু খরচ দেওয়ার কথা এক জায়গায় এসেছিল, সেটি সম্ভবত দিনাজপুর জেলায়। এবং আমরা দেখলাম যে বগুড়ায় এনসিপি নেতার বিরুদ্ধে চাকরির প্রলোভন দেখে অর্থ আত্মসাতের অভিযোগ আছে। এই বিষয়গুলো আপনারা আসলে নতুন একটি দল, আপনারা শুরুতেই এরকম ধরনের কর্মকাণ্ডে কিভাবে নেমে পড়লেন, কিভাবে সেটাকে আসলে আপনাদের বড় নেতাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তানভীর সাহেবের কথা আপনি জানেন, যে মানে এইগুলোকে আসলে আপনি সামাল দিবেন কিভাবে? দেখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই ব্যানারটাতে তো যে আন্দোলনটা হয়েছিল, এবং যদি আমি এনসিপির কথা বলি, এনসিপিতে তো আসলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন এবং নানান স্ফিয়ার থেকে আসলে মানুষ এসছে। তো যে এই আন্দোলনটা যেহেতু এই আন্দোলনে সবাই ছিল এবং সব রাজনৈতিক মতাদর্শের মানুষই ছিল। এবার যখন আমরা এনসিপি গঠন করি, স্বাভাবিকভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব তাদের তো আমরা অবশ্যই গুরুত্ব দিয়েছি এবং সেই জায়গা থেকে তাদের মধ্যে থেকে অনেকেই আমাদের এনসিপিতে এসছে। এখন এনসিপিতে এসে আসলে তারা বিভিন্ন, আমি সবার কথা বলছি না, যে কোনো কোনো জায়গায় আসলে এই ধরনের ঘটনা ঘটছে। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে আসলে দলীয়ভাবে আমরা এটা আসলে অ্যাড্রেস করছি কিনা। স্বাভাবিকভাবেই নতুন দল, কিন্তু ঢালাও ওইভাবে করে আসলে বলার সুযোগ নেই। যে আমি মোটামুটি আমাদের সারা বাংলাদেশে যারা নেতাকর্মী আছে তাদের আপনি যদি বলেন যে এভাবে করে ঢালাওভাবে যে আসলে নতুন রাজনৈতিক দল এবং এই বিষয়গুলো আসলে অনেক ঘটছে, সেরকমও না। তবে যেই ঘটনাগুলো ঘটছে, যেই নেতিবাচক বিষয়গুলো যারা আসলে দলের জন্য নেগেটিভ একটা ভাইব ক্রিয়েট করছে, তাদের ব্যাপারে আমাদের শক্ত অবস্থান আছে। এবং আপনারা যার কথা বললেন তার ব্যাপারেও কিন্তু আমাদের কমিটি কাজ করেছে এবং তারা রিপোর্ট দাখিল করেছে এবং সে কিন্তু এখনো বহিষ্কৃতই আছে। সুতরাং এই বিষয়গুলোতে আপনাদের কি ইন্টারনাল কোনো অডিট হয় বা কোনো ধরনের তদন্ত হয়েছে কিনা, কোনো অভিযোগ আপনারা প্রমাণিত পেয়েছেন কিনা? আমাদের আক্তার হোসেনের নেতৃত্বে কিন্তু একটা আমাদের যে শৃঙ্খলা কমিটি, তারা কিন্তু একটা তদন্ত কমিটি গঠন করে দিয়েছে। এবং আপনি যেই বগুড়ার যেই এটার কথা বলেন, নিউজটার কথা বলেন, সেই ব্যাপারেও কিন্তু আমাদের ইন্টারনাল কমিটি কিন্তু সেই তদন্ত করছে আসলে এটার ব্যাপারে আসলে সত্যতা কতটুকু এবং কি বিষয়। আপনার কাছে আমার শেষ প্রশ্ন সেটি হলো যে আপনারা এই নির্বাচন কমিশনের উপরে আস্থা দেখান না, কিংবা আপনারা বারবারই বলেছেন, আপনাদের দলে যিনি আহ্বায়ক আছেন তিনিও বলেছেন যে নির্বাচন কমিশনের প্রতি আপনারা আস্থাশীল না এবং একটি দলের পক্ষে প্রশাসন কাজ করছে, এমন অভিযোগ আপনারা এনেছেন। কিন্তু নির্বাচন কমিশন তো বলছে যে মাঠ যার হোক আমরা রেফারি হিসেবে কাজ করবো, মানে যার খেলা খেলবে আমরা রেফারি হিসেবে কাজ করবো বলে আজকে সিইসি বলেছেন। আপনাদের কেন আসলে এই অনাস্থা তৈরি হয়েছে? দেখেন, প্রথমত এই অনাস্থা আমাদের নতুন করে এখন তৈরি হয়নি। আমরা বহুদিন আগে থেকেই বলছি, যখন থেকে আসলে এই হাসিনা সরকারের আমলে যে 2022 সালের যে আইন, নির্বাচন কমিশন আইন, সে কমিশন যখন এই আইনেই গঠিত হয়েছে, তখন আমরা একবার বলেছি যে এটা ঠিক হলো না। এবং এটা কিন্তু শুধুমাত্র আমরা বলেছি ব্যাপারটা তা না, এটা কিন্তু বিএনপির পক্ষ থেকে, আমি যদি ভুল না করে থাকি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনিও কিন্তু বলেছেন যে এটা বাকশালী আইন। সুতরাং এটা উনি আরও আগে বলেছেন। তো সেই কথাটাই কোট করলাম যে এটা শুধু আমরা বলছি ব্যাপারটা তা না। এবং এটাও এই ধরনের কথা হয়েছে যে আসলে হাসিনার বানানো কোর্টে আসলে আমরা যদি খেলতে যাই এবং রেফারি যেই থাকুক, সেখানে কিন্তু খেলাটা আসলে কেমন হবে এটা প্রশ্নবিদ্ধ হবে। এখন দ্বিতীয়ত হচ্ছে, এই নির্বাচন কমিশন নিয়ে তো আসলে আমাদের অনাস্থা তৈরি হয়েছে বিভিন্ন কারণে, বিভিন্ন ক্ষেত্রে। দেখা গেছে যে আমরা যেটা বলেছি যে যেখানে সংস্কার যে কমিটি করে দেওয়া হয়েছিল, যে নির্বাচন সংস্কার কমিশন, সেই কমিশনের রিপোর্ট দাখিলের আগে কিন্তু তড়িঘড়ি করে এই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, সেটাও একটা প্রশ্নবিদ্ধ ব্যাপার। এবং এই নির্বাচন
কমিশনের যেই কিছু আলামত তার বিভিন্ন ক্ষেত্রে, যে আমি ডাক্তার শাহাদাত হোসেনের কথা বলতে পারি, আমি এরপরে যদি বলি যে ইশরাক হোসেন নিয়ে যে বিতর্ক, আসলে সবকিছু মিলে তাদের আসলে যেই প্রশ্নবোধক ব্যবহার, সেইটা আসলে আমাদের মনে আসলে এখনো প্রশ্ন আপনারা কি তৈরি বিএনপি করে থেকে রেখেছে। ইঙ্গিত করছেন যে তারা একটু বিএনপির দিকে হেলে পড়েছে, এরকম ইঙ্গিত? এটা অবশ্যই তাদের যে প্রশ্নবিদ্ধ ব্যবহার, জি, সেটা তো অসংখ্য কোনো ধন্যবাদ। একটা দলের বাউল ভাই এই প্রশ্নের ক্ষেত্রে। উত্তর দিবেন নিশ্চয়ই, যে নির্বাচন কমিশনের আচরণে আপনাদের কি পক্ষপাতমূলক মনে হয় কিনা? মনিরা শারমিনের বক্তব্য হচ্ছে যে না ঠিক বিএনপির দিকে আছে, একটু ঠিক আছে। পক্ষপাতী। মনিরা শারমিন নির্বাচন কমিশন নিয়ে আমাদের কোনো স্ট্রিক্ট কোনো অবস্থান নেই। আমরা একটা লেভেল প্লেইং ফিল্ডের জন্য যে কোনো নির্বাচন কমিশন হোক, সেটা আমাদের কোনো অসুবিধা নাই। আর নির্বাচন কমিশনের সাথে আমাদেরও কোনো সখ্যাতাও নাই। নির্বাচন কমিশন এই সরকার, হ্যাঁ, যে আইনটার কথা বলেছে সে আইন হয়ে ভালো হতো, সে আইনে ওই আইনে না হলে ভালো হতো, এটা যেমন ঠিক আছে। আবার সেটা করতে যে একটা সময়ক্ষেপণও হয়ে যেতে পারে, সেটাও একটা ব্যাপার আছে। আর এই সরকারের অধীনেই এই ইলেকশন কমিশন গঠিত হয়েছে। এই সরকারের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র, তাদের যে এনসিপি, তার যে মূল প্ল্যাটফর্ম ছিল, তারও দুজন উপদেষ্টা, এখন তিনজন ছিলেন তখন, তারা এবং প্রফেসর ইউনূস সাহেব তাদেরকে অত্যন্ত স্নেহ করেন, মায়া করেন এবং তাদেরকে রাজনৈতিক দল করবার জন্য উৎসাহিত করেছেন। এখন তারাই করেছেন। এখন তারা যদি বলে যে তাদের উপর আমরা আস্থা নেই, আমার কিছু বলবার নেই। না থাকলে যদি মনে করে নতুন নির্বাচন কমিশন করবে, সেটা নিয়ে বিএনপি, ওইটা একেবারে বিএনপির অনুগত নির্বাচন কমিশন লাগবে বা এই কমিশন থাকলো বা না থাকলো, ইট ডাজন্ট ম্যাটার। বাট ইলেকশনটা এর জন্য যাতে প্রভাবিত না হয়, দেরি না হয় বা বিলম্বিত না হয়। নির্বাচন কমিশন গঠনের যে আইন, সেটা নিয়ে তো আসলে বিএনপিরও হ্যাঁ, অবশ্যই আছে। সেই বিষয়ে নিয়ে আমরা প্রশ্ন তুলেছি এবং আমরা ক্ষমতায় গেলে সেটা আমরা করব, পরিবর্তন আইনের করবেন। পরিবর্তনটা আমরা করব তাহলে ইনশাআল্লাহ। সাংবিধানিক সেটা কাউন্সিলে আমাদের পরে- কমিটমেন্ট। সাংবিধানিক কাউন্সিলে আপনাদের সমস্যা কি? না, সাংবিধানিক কাউন্সিলেও সমস্যা নাই। সেই বিষয়টা হয়তো আমরা বলছি যে এটা সময়ের প্রয়োজনে, এখনই সেটা প্রয়োজন আছে কিনা, সেটা নির্বাচিত সরকারের মাধ্যমে হলে ভালো হবে। অসংখ্য ধন্যবাদ। জি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। আপনারা দুজনে অনেকক্ষণ ধরে অনেক প্রশ্ন উত্তর দিয়েছেন, সেজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল রাতে আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।